একাডেমি বা বেস্ট টিচিং স্কিলস একাডেমিতে আমি কিউএন হামিম স্যার সকলকে আবার স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো, এটি এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে আমি ইতিহাস সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য আলোকপাত করে থাকি এবং নিয়মিত আমার প্রশিক্ষণ এখানে দিয়ে থাকি। সেক্ষেত্রে মূলত 3 ধরনের আলোচনা আমি এই চ্যানেলে করি। একটি ক্লাস 11-এ যারা এবছর প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের বিষয়ভিত্তিক আলোচনা, ক্লাস 12-এ যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের বিষয় সম্পর্কে আলোচনা এবং ইতিহাসের কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাসের একটি ধারাবাহিক আলোচনা আমি আমার এই ইউটিউব চ্যানেলে করে থাকি। আজ আমি যেটি বলতে চলেছি সেটি হলো ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমার আগের ভিডিও ফলো করেছো তারা অবশ্যই দেখেছো, বা যারা ফলো করোনি তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা স্পষ্টত দেখে নেবে যে আমরা এখানে ইতিহাসের উপাদান সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার পূর্বে ইতিহাসের যে যুগ বিভাজন সেই সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছিলাম। আজ আমি প্রথম অধ্যায়ের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের উপাদান সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থেকো এবং অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করো, তাহলে এই সংক্রান্ত বিষয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা পেতে। এই ক্লাসে মূলত আমি ইতিহাসের উপাদান সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ইতিহাসের উপাদানকে সাধারণত 2 ভাগে বিভক্ত করা হয়: ইতিহাসের আদি উপাদান এবং ইতিহাসের লিখিত উপাদান, অর্থাৎ লিখিত ইতিহাসের নানা রূপ। ইতিহাসের আদি উপাদান বলতে সেই সময়কালের কথা বলা হচ্ছে যে সময়কালে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ এবং প্রাগ ঐতিহাসিক যুগের যে প্রায় ঐতিহাসিক যুগের যে উপাদান, সেই উপাদানকে ইতিহাসের আদি উপাদান বলে ব্যাখ্যা করা হচ্ছে। আর ইতিহাসের লিখিত উপাদান বলতে ঐতিহাসিক যুগের কথা বলা হচ্ছে যে সময়কালে বিভিন্ন লিখিত উপাদান পাওয়া যায়। এই ইতিহাসের আদি উপাদান মূলত নির্ভরশীল প্রত্নতত্ত্ব এবং পুরাতত্ত্বের উপরে, আর ইতিহাসের লিখিত উপাদান সম্পূর্ণভাবেই লিখিত উপাদানের উপর নির্ভরশীল। তো এই প্রত্নতত্ত্ব এবং পুরাতত্ত্বের উপর নির্ভরশীল যে প্রাগৈতিহাসিক যুগের কথা বলা হচ্ছে, এই সময়কালে আমরা যে যে সভ্যতাগুলির ইতিহাস জানতে পারি সেগুলি হলো প্রস্তর যুগে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, পশ্চিম এশিয়ায় সুমের, ব্যাবিলন, আসিরিয়া সভ্যতা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে ক্রিট, মিশর এবং রোমের ইতিহাস এখান থেকে জানা যায়। আর লিখিত উপাদানের দ্বারা আমরা বিশ্বের সমস্ত ঐতিহাসিক যুগের সভ্যতার বিবরণ পাই। অর্থাৎ প্রাচীন যুগ থেকে যখন থেকে লিখিত উপাদানের আবিষ্কৃত হয়েছে বা লিখিত উপাদানের পাঠোদ্ধার করা সম্ভবপর হয়েছে, সেই সময়কাল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সমস্ত উপাদান কিন্তু এই লিখিত উপাদানের উপরেই নির্ভরশীল। তো প্রাগ ঐতিহাসিক যুগের যে প্রত্নতত্ত্ব এবং পুরাতত্ত্বের উপর নির্ভর করে যে ইতিহাস আমরা জানতে পারি তার উপাদানগুলি মূলত 4টি বিষয়ের উপর নির্ভরশীল। 1. জীবাশ্ম, 2. প্রাচীন মানুষের ব্যবহার করা হাতিয়ার এবং অন্যান্য দ্রব্যাদি, গুহাচিত্র এবং প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। অর্থাৎ প্রাচীন বিভিন্ন সভ্যতা যখন আবিষ্কৃত হয়েছে, সেই সভ্যতা আবিষ্কারের পরে পরেই লক্ষ্য করা গেছে যে সেখান থেকে বেশ কিছু তথ্য কিন্তু আবিষ্কৃত হয়েছে। যেমন কোনো জায়গায় একটা জীবাশ্ম পাওয়া গেছে, কোনো কোনো এলাকায় লক্ষ্য করা গেছে যে মানুষ যে পুরাতন যুগে যে হাতিয়ারগুলি ব্যবহার করত তার একটা চিহ্ন বা সেই ধরনের হাতিয়ারগুলির কিছু কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং বিভিন্ন গুহার গায়ে বিভিন্ন যে চিত্র অঙ্কন করা হয়েছে সেই চিত্র পাওয়া গেছে, এবং প্রাচীন সমাধি এবং মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অপরদিকে লিখিত উপাদানগুলি মূলত নির্ভরশীল লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, বৈদেশিক বিবরণ এবং সরকারি দলিলপত্রের উপর। আজ আমি মূলত প্রাচীন ভারতের প্রাগৈতিহাসিক যুগের যে উপাদানগুলি আছে, অর্থাৎ লিখিত উপাদানের আগে যে উপাদানগুলি আছে ইতিহাসের আদি উপাদান,
সেগুলি সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমি লিখিত উপাদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেব। ইতিহাসের আদি উপাদান এবং তার প্রকৃতি বলতে প্রথমেই যে বিষয়টি উঠে আসে সেটি হলো জীবাশ্ম। জীবাশ্ম কি না, পৃথিবীর জন্মের পর থেকেই তার আবহাওয়া কিন্তু বারে বারে পরিবর্তিত হয়েছে। উষ্ণ যুগ সর্বপ্রথম যখন পৃথিবী সৃষ্টি হয় তখন পৃথিবী একটি আগুনের গোলা টাইপের ছিল, সেটা আমরা বিভিন্ন আলোচনায় বিভিন্নভাবে ঐতিহাসিকরা বলার চেষ্টা করেছেন। পরবর্তীকালে সেই উষ্ণ যুগের পরিবর্তন ঘটে আস্তে আস্তে পৃথিবী শীতল হয়েছে, হিমযুগ এসেছে। মোট 4টি হিমযুগের পরিচয় পাওয়া যায়। এগুলির ফলে এই হিমযুগের আসার ফলে বা যুগের পরিবর্তন ঘটার ফলে দেখা গেছে প্রাণী ও উদ্ভিদগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন পরিবর্তন ঘটেছে। অনেক প্রাণী উদ্ভিদ সময়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এবং এই প্রাণীরা অনেক সময় জীবাশ্ম আকারে বিভিন্ন স্থানে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই বিষয়টি তাদের বিলুপ্ত ইতিহাসের প্রমাণ দেয়, যা থেকে সেই সময়কালের বিভিন্ন প্রাণী উদ্ভিদ সংক্রান্ত তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন পশুর কঙ্কাল, মানুষের মাথার খুলি, দাঁত, হাড় ইত্যাদি বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিসপত্র যেগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলি থেকে ইতিহাস রচনায় অনেকটা সহযোগিতা আমরা পেয়ে থাকি। উদাহরণ হিসেবে বলা যায় ভারত এবং কেনিয়ার রামাফিথেকাস, দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস এবং জিনজেনথাফাস, চীনে পিকিং মানব, হাইডেলবার্গ মানব প্রভৃতি, এই সমস্ত প্রাচীন যে তথ্যগুলি পাই সেগুলি থেকে আমরা ইতিহাস সংক্রান্ত কিছুটা ধারণা পেয়ে থাকি। প্রাচীন মানুষের ব্যবহার করা হাতিয়ার এবং অন্যান্য দ্রব্যাদি থেকেও কিন্তু আমরা ইতিহাসের আদি উপাদানের সন্ধান পেয়ে থাকি। যেমন বিভিন্ন যুগের পাথরের হাতিয়ার, প্রাগৈতিহাসিক যুগ, যে সময়কালে কোনো ধাতুর আবিষ্কার হয়নি, সেই সময়কালে মূলত পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্র মানুষ কিন্তু ব্যবহার করত এবং এই ব্যবহার করার জিনিসপত্রের উপর নির্ভর করে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উঠে আসে। যেমন প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগের যে 3টে ভাগ লক্ষ্য করা যায়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই 3টি যুগের হাতিয়ারগুলি সম্পর্কে যে তথ্য উঠে আসে তা থেকে তাদের কিছুটা চিন্তাধারার, তাদের কিছুটা যে শৈল্পিক যে জ্ঞান তার কিন্তু পরিচয় পাওয়া যায়। যেমন প্রাচীন প্রস্তর যুগে লক্ষ্য করা যায় মানুষ সাধারণত ভোঁতা এবং অমসৃণ পাথরের হাতিয়ার তারা ব্যবহার করত এবং এটা করার ফলে যেগুলি খুব একটা মসৃণ ছিল না এবং যেগুলি খুব একটা উন্নত পর্যায়ে ছিল না, এগুলো বিভিন্ন শিকার করা, কাঠ কাটা ইত্যাদির কাজে তারা ব্যবহার করত এবং এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ার ছিল হাত কোটার, এছাড়া ছুরি, বর্ষা, তীরের ফলা, পাথর ফুটো করার যন্ত্র ইত্যাদি তারা কিন্তু তৈরি করেছিল। এ থেকে মনে করা হয় যে সে যুগের বা এখান থেকে যে তথ্যটা উঠে আসে যে সে যুগের মানুষ মূলত শিকারের উপর নির্ভর করে তারা জীবন অতিবাহিত করত। মধ্যপ্রস্তর যুগে যদি লক্ষ্য করা যায় সেখানে দেখা যাবে যে মানুষের হাতিয়ারগুলো ছোট ও ধারালো হওয়ায় সেগুলির দ্বারা তাদের আরও উন্নতভাবে তারা কিন্তু শিকারের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারত এবং এই যে অস্ত্রগুলি তৈরি করার বিষয়টি থেকে তাদের শৈল্পিক জ্ঞানের কিন্তু একটা পরিচয় পাওয়া যায়। 3 নম্বর, নব্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি পাওয়া যায় দেখা যায় সেগুলি অনেক মসৃণ, ধারালো, উন্নত এবং সেগুলি সাধারণত ব্যবহার হতো শস্য বোনা এবং মাটি খোঁড়ার যন্ত্র থেকে। এ থেকে মনে করা হয় মানুষ সেই সময়কালে শস্য উৎপাদন করতে শিখেছিল। আর নব্যপ্রস্তর যুগকে এই জন্যই নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয়, কারণ মানুষ সেই সময়কালে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদন করতে শিখেছিল এবং এই যে উৎপাদন করার জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যে হাতিয়ার, যে যন্ত্রপাতি লাগতো সেগুলো তারা কিন্তু নিজেরাই তৈরি করেছিল। এ থেকে তাদের কিন্তু একটা সেই সময়কালের তাদের শৈল্পিক জ্ঞানের একটা পরিচয় পাওয়া যায়। পরবর্তীকালে তাম্রপ্রস্তর যুগের যে সভ্যতা, অর্থাৎ ভারতবর্ষে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, সেই সময়কালে মানুষ আস্তে আস্তে তামার ব্যবহার শিখেছিল এবং তামার ব্যবহার শুরু করে এবং তার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ নামক একটা ধাতু তৈরি করে তামা এবং ব্রোঞ্জ দিয়ে তারা যন্ত্রপাতি তৈরি করেছিল। একই সঙ্গে পাথরের ব্যবহারও কিন্তু এই সময়কালে চলতে থাকে, তাই এই সময়কালটাকে আবার তাম্রপ্রস্তর যুগের সভ্যতাও বলা হয়। তো মানুষ তার প্রয়োজনে যে সেই সময়কালে যে ধাতুর ব্যবহার শিখেছিল, ওই তামার
বিভিন্ন যন্ত্রপাতি থেকে কিন্তু এটা প্রমাণিত হয়। এবং এই সময়কালে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে মৃৎশিল্প। নব্যপ্রস্তর যুগে লক্ষ্য করা যায় যে কুমোরের চাকা আবিষ্কার হয়ে গিয়েছিল। তার ফলে এই চাকা আবিষ্কার হওয়ার ফলে কিন্তু মানুষের শিল্প চেতনায় কিন্তু একটা বিরাট উন্নতি সাধিত হয়েছিল। কারণ মাটির তৈরি বিভিন্ন যন্ত্রপাতি এবং নকশা তারা সেই সময়কালে মানুষদের বিভিন্ন রুচি জ্ঞানের পরিচয় দেয়, এবং তারা সেই সঙ্গে মাটির তৈরি জিনিসের পাশাপাশি পাথরের বাটি, পুঁথি, লকেট, ঝিনুক ইত্যাদি আবিষ্কৃত হয়, যেখানে কিন্তু নানা রকম নকশা কিন্তু তারা করত। এগুলি থেকে সে যুগে মানুষের যে বিভিন্ন ধরনের উন্নত চিন্তাধারা, শিল্পিক জ্ঞান তাদের মধ্যে যে ব্যাখ্যা বা বৃদ্ধি পেয়েছিল, তাদের চিন্তাধারা যে উন্নত হয়েছিল, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এই আদি ইতিহাসের আদি উপাদানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গুহাচিত্র। দেখো, প্রাচীন যুগে সাধারণত মানুষেরা গুহার মধ্যে বসবাস করত বলে জানা যায়। তাই গুহার মধ্যে বসবাস করার ফলে তারা কিন্তু গুহার দেওয়ালে তারা কিন্তু বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে রাখত। এমনকি বিভিন্ন সেই সময়কালের যে বিভিন্ন পশু ছিল, গন্ডার, ম্যামথ, বাইসন, হরিণ, ভালুক প্রভৃতি পশুর ছবি কিন্তু তারা সেই সময়কালে গুহার গায়ে কিন্তু তারা এঁকে রাখতো, এবং সেই পশুগুলোর শিকারের ছবি আঁকা থাকতো, শিকারের দৃশ্য সেখানে প্রতিফলিত হতো, যা থেকে সেই সময়কালে কি কি পশুর অস্তিত্ব ছিল, মানুষের কি কি শিকার পদ্ধতি তারা কি ব্যবহার করেছিল, কি সেই সমস্ত কিছু তথ্য কিন্তু সেই গুহাচিত্রগুলো ফলো করলে কিন্তু পাওয়া যায়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় স্পেনের আলতিম তামিরা গুহা, ফ্রান্সের বিভিন্ন গুহা, এবং ভারতবর্ষের ভীমবেটকা, বিহারের নওয়াদা জেলার এবং কাশ্মীরের বিভিন্ন স্থানের গুহাচিত্র কিন্তু এক্ষেত্রে উল্লিখিত, যেগুলো থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়া ইতিহাসের এই আদি উপাদানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন সমাধিক্ষেত্র, ঘরবাড়ি, অট্টালিকা এবং ধর্মস্থান থেকেও ইতিহাস সংক্রান্ত তথ্য পাওয়া যায়। প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাধিক্ষেত্র। সেই সময়কালে খনন কার্যের ফলে যে সমাধিগুলি আবিষ্কৃত হয়েছে বিভিন্ন সভ্যতায়, সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে মৃতদেহের সঙ্গে সঙ্গে তার পাশে বিভিন্ন জিনিসপত্রের একটা প্রমাণ মিলেছে। এ থেকে মনে করা হয় যে সেই সময়কালে মানুষ মারা গেলে তার সঙ্গে তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র কিন্তু তার সমাধির মধ্যে দিয়ে দেওয়া হতো, এবং সেই জিনিসপত্রগুলি থেকে সে যুগের মানুষের জীবনচর্চার একটা প্রমাণ কিন্তু পাওয়া যায়। কারণ সেই সময়কালে মানুষ মনে করত যে মানুষের মৃত্যুর পরেও একটা জীবন আছে, আর একটা জীবন আছে, তাই মৃতের ব্যবহার করা জিনিস, অলংকার, হাতিয়ার, পানীয়, তাদের প্রিয় পশুকে পর্যন্ত সেই সমাধিক্ষেত্রে রেখে দেওয়া হতো। মিশরের এইরূপ রাজাদের বিভিন্ন বড় বড় সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছিল, যেগুলোকে পিরামিড বলা হতো। এমনকি রাজাদের দেহ ও বিভিন্ন প্রকার ওষুধ দ্রব্য মাখিয়ে মমি করে সেখানে রেখে দেওয়া হতো। এ থেকে এই জিনিসগুলি থেকে বা পিরামিডের ভেতর থেকে যে সমস্ত তথ্য আবিষ্কৃত হয়েছে, সেগুলো থেকে স্পষ্টতই সেই সময়কালে মানুষের তৎকালীন যুগের সমাজ জীবন, অর্থনৈতিক জীবন কেমন ছিল, মানুষ কিভাবে তাদের জীবন অতিবাহিত করত, তার একটা প্রমাণ পাওয়া যায়। এছাড়াও সেই সময়কালে বহু সভ্যতায় খনন চালনা করার ফলে অনেক মন্দির, ধর্মস্থান বা অট্টালিকার কিন্তু আবিষ্কৃত হয়েছে, যা থেকে মানুষের ধর্মীয় জ্ঞানের, তারা কোন দেবদেবীর উপাসনা করত, তাদের ধর্মীয় জ্ঞান কী ছিল, এই সমস্ত কিন্তু প্রমাণ পাওয়া যায়। প্রাচীনকালে বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ ও অট্টালিকার ধ্বংসাস্তূপতে সেই সময়কার মানুষের ধর্মীয় জীবনযাত্রার চিন্তাধারার প্রমাণ মেলে। প্রাচীন সুমেরে একটি বিশাল মন্দির আবিষ্কৃত হয়েছে, যেগুলোকে জিগুরা বলা হতো। এর অস্তিত্ব যেমন ছিল, তেমনি তার মধ্যে নগর দেবতার অস্তিত্ব লক্ষ্য করা যায়। আবার ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে হরপ্পা এবং মহেঞ্জোদারোর নগরীর যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, সেই ধ্বংসাবশেষ হতে সেই সময়কার মানুষের যে উন্নত নাগরিক জীবন, তার কিন্তু একটা পরিচয় পাওয়া যায়। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে আধুনিক নগর কাঠামোর মতো হরপ্পা সভ্যতায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি এবং স্নানাগার, শস্যাগার প্রভৃতির অস্তিত্ব, সে যুগের মানুষের যে একটা উন্নত নাগরিক চেতনা ছিল, তার কিন্তু প্রমাণ দেয়। কাজেই আমরা আজকের আলোচনার মধ্যে যেটি আমি তোমাদের কাছে স্পষ্টত ব্যাখ্যা করতে চাইলাম,
যে সেই প্রাচীন কালে যে সময়কালে লিখিত উপাদান আবিষ্কার হয়নি, সেই সময়কালে ইতিহাসের যে আদি উপাদান ছিল সেগুলি কি কি ছিল এবং কোন সময়কালের কথা আমরা জানতে পারি সে সম্পর্কে তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ক্লাসটা অ্যাটেন্ড করে তোমরা যথেষ্ট এই সংক্রান্ত তথ্য তোমরা পেলে এবং যথেষ্ট উপকৃত হলে। অবশ্যই পরের ক্লাসে, পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লিখিত উপাদানের বিভিন্ন বিষয়গুলি নিয়ে, বিভিন্ন দিকগুলি নিয়ে। তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো এবং এই নিয়মিত এই চ্যানেলে ক্লাস 11-এর যে তথ্য দেওয়া হচ্ছে, তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিক ধরে ধরে যে পড়ানো হচ্ছে সে সম্পর্কে তোমরা নজর রাখো। অবশ্যই তোমরা উপকৃত হবে আশা রাখি।